আপা, ভাবি, ভাবি কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে নীরব, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মা কই দেখি না যে? আম্মা শুয়ে আছে, একটু অসুস্থ। কিন্তু হঠাৎ আপনি আমাদের বাড়িতে? আসছি তোমাকে খোঁজ খবর নিতে। বুঝতে পারছি, মানে সামনে নির্বাচন, সেই জন্য খোঁজ খবর নিতে আসছেন, তাই তো? আসলে নীরব, ব্যাপারটা তুমি অন্যভাবে নিতেছো কেন? আসলে আসছি তোমাকে খোঁজ খবরে নিতে, পাশাপাশি নির্বাচনের আলাপ আলোচনাটাও সেরে নিতে আইছিলাম আর কি। মেম্বার সাহেব, গত ভোটে জেতার পর থেকে এই কয় বছরে তো আপনার চেহারা একবারও দেখলাম না আমাদের বাড়িতে, তাই অবাক হইলাম আর কি। আসলে আমি নিয়ম করে সবার বাড়িতে গেছিলাম, সিরিয়ালে হয়তো তোমাকে বাড়িটা একটু পিছনে পড়ে গেছে গা, তা আইতে একটু দেরি হয়ে গেছে গা। শোনো, আমি এলাকার প্রতিনিধি, প্রত্যেকের কাছে যাবো, এটাই তো আমার দায়িত্ব। হ্যাঁ, এই নাও, এই লিফলেটটা রাখো, আর শোনো ভোটটা আমারে দিও। এই ছবি তো দাঁড়ান, সব বাড়িতে গেছিলেন? হ্যাঁ গেছি তো। রাহেলা খালার বাড়িতে গেছিলেন? গেছি, এই হাতে রায়লাপুরের লিফলেটটা দিয়ে আইছি। আমারও জানো, উনি একবার আদর কইরা এক খেলি পানও খাওয়াইছে। নিজের ভোটের লিফলেট বিলি করার জন্য তো সব বাড়িতে বাড়িতে টাইম মতো পৌঁছে যায়, কিন্তু গরিবের রিলিফ যখন আসে তখন টাইম মতো পৌঁছানো তো দূরের কথা, আপনাদের চেহারাটাও তো কোথাও দেখা যায় না। কি বলতে চাও তুমি? না, বলতে চাচ্ছিলাম করোনার সময় তো সরকার অনেক রিলিফ দিয়েছে গরিবদের জন্য, চাউল ডাউল। আমাদের গ্রামেও তো অনেক চাউল ডাউল আসছে, কিন্তু কোনো কিছুই তো গ্রামের কোনো মানুষের বাড়িতে যায় নাই, সব ঢুকছে আপনার গোডাউনে। গরিবের বাড়িতে কিছুই পৌঁছায়নি। নীরব, বেশি ফালতু কথা বইলো না। আমার লোকজন প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে আসছে রিলিফ। লোকজন কেন দিবে? আপনি নিজে যাইতে পারতেন না? আপনি দাঁড়ায় থাকেন, রিলিফ দেওয়া উচিত, আপনি যান নাই কেন? আরে আমার অনেক কাজ আছে, আমার কাজ থাকতে পারে না? আর আপনি হচ্ছেন এই এলাকার জনপ্রতিনিধি, এলাকার লোকজন আপনাকে ভোটে নির্বাচিত করছে, নিজে থেকে গিয়ে রিলিফের মাল দেওয়ার কথা। আচ্ছা ভালো কথা, মেনে নিলাম যে আপনি ব্যস্ত থাকেন, অন্তত আপনার খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে এই গ্রামের কোন বাড়ির মানুষটা, কোন গরিব মানুষটা আপনার দেওয়া রিলিফ পাইছে কিনা, সরকার দেওয়া রিলিফ তাদের বাড়িতে পৌঁছেছে কিনা। কোনো খোঁজ খবর নিছেন? নেন নাই তো, কোনো খোঁজ খবরই নেন নাই। আর এই যে লিফলেট নিয়ে আসছেন, এটা নিচে কি লেখা, এটা পড়েন তো। লেখাপড়া কি ভুলে গেছো? না মেম্বার সাহেব, আমি পড়ালেখা ভুলি নাই, ভুলছেন আপনি। আপনি এই যে নিচে কি লিখছেন, এটা প্রচারণা এলাকাবাসী। আমরা যদি এলাকাবাসী প্রচারণা করতাম তাহলে কি আপনার এখানে আসা লাগতো? লাগতো না। তাছাড়া জহির কাকাও তো তার নির্বাচনের লিফলেটে দেখলাম লিখে রাখছে প্রচারণা এলাকাবাসী। আসলে তাহলে প্রচারণাটা কে করছে? এই এলাকাবাসী, এই এলাকার জনগণ, আপনাকে নাকি জহির কাকার প্রচারণায় ছিল? নিজের টাকায় পোস্টার লিফলেট ছাপাবেন, আবার লিখে রাখবেন প্রচারণা এলাকাবাসী। আরে আপনার নির্বাচন, আপনি মেম্বার প্রার্থী, আপনি দাঁড়াইছেন, আপনি নিজের টাকায় পোস্টার ছাপাইছেন, লিফলেট ছাপাইছেন, আপনি সেখানে লিখে দেন প্রচারণায় আপনি আপনার নাম। আরে ভাই, আপনারে যার ভালো লাগবে সে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, অকারণে এলাকাবাসীরা ডেকের ভিতর আনেন কেন যে এলাকাবাসী প্রচারণা করছে? আর এলাকাবাসী প্রচারণা করলে তো আপনার ভোট চাইতে আমার বাড়ি পর্যন্ত আসা লাগে না। আমি যেখানে আপনার প্রচারণা করবো যে আপনারে ভোট দেওয়ার জন্য, তাহলে তো আমি আপনাকে ভোট দিয়ে আসতাম। অযথা এই ধরনের ভুল জিনিস আর কখনো লিফলেটে লিখবেন না, ওখানে লিখবেন প্রচারণায় আমি, আপনার নাম লিখে দিবেন। সামনে নির্বাচন, তাই তোর কিছু কইলাম না, তোর সব কথা হাসি মুখে মাইনা নিছি। ও মেম্বার সাহেব, আবার উচিত কথা কইলে তো আমরা আপনার শত্রু হয়ে যাব, তখন আবার কোথা থেকে কি হয়ে যায় তা তো আর বলা যায় না। যাক, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন মেম্বার সাহেব। আরে তুমি হইলে এলাকার সচেতন নাগরিক, সচেতন ভোটার। আরে তুমি তো দুই চারটা কথা বলতেই পারো, এখানে তো কোনো সমস্যা থাকার কথা না। তোমার যদি বিবেকে লয় তাহলে ভোটটা আমারে দিও, আর তোমার মারেও আমারে ভোটটা দিতে দিও। নাও লিফলেটটা রাখো। আরে নাও না, রাখো। গেলাম, চল। মুজিব ভাই যেখানে আমরা আছি সেখানে, মুজিব ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মেম্বার সাহেব, ভালো ভালো কাজ করলে তো ভোট চাওয়া লাগে না, আমরা নিজেরা গিয়েই ভোট দিয়ে আসতাম আর প্রচারণা আমরা করতাম। জীবনকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা কিন্তু একটা বড় নিয়ামত। তোমাকে সেই নিয়ামত মাইনে কিন্তু আগাইতে হবে, তাই না? নাহলে জীবনটা সুন্দর হবে না। এই নীরব, শোনো, একটা কথা মনে রাখবা, জীবনে ভালো মানুষ হইতে হবে, সুন্দর মানুষ হইতে হবে। কোনোদিন ঘুষ খাবা না এবং দিবা না।
ঘুষ খাওয়া এবং দেওয়া কিন্তু অপরাধ, অন্যায়। এই কাজ করা যাবে না। ঠিক আছে, তাহলে রাতে আসো, রাতে কথা হবে। আচ্ছা, রাখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? স্যার আমারে ডাকলেন, কোনো জরুরি কথা আছে? ওই যে নিয়োগের ব্যাপারে কি ভাবলা? আমি কি ভাববো স্যার, এখন তো আপনারাই ভাববেন। আমি লিখিত পরীক্ষা তো ভালো দিয়েছি, টিকেছি। এখন আপনারা ভাইভাতে ডাকবেন, ওইখানেও ভালোভাবে টিকবো। ক্যান্ডিডেট তো মেলা। আমি তো জানি স্যার, ক্যান্ডিডেট অনেক বিধায়ী তো আপনারা লিখিত পরীক্ষা নিয়েছেন, এবং সেখানে আমি যেহেতু টিকেছি, এখন আমাদেরকে আবার ভাইবার জন্য ডাকবেন, ওইখানেও আশা করি টিকবো। তারপর থেকে যার ভাইবা ভালো হবে, বেস্ট হবে, তাকে আপনারা শিক্ষক হিসেবে নিয়োগ দিবেন। না মানে তোমার কথা সব ঠিক আছে, কিন্তু স্কুল কমিটির চয়েসে কিন্তু বেশ কয়েকজন আছে। মানে স্যার? মানে হইলো পদ তো একটাই, কিন্তু ক্যান্ডিডেট হলো মেলা। এখন এই কারে রাখা কারে নিব, এইটা নিয়ে আমরা মনে করি স্কুল কমিটি আমি সবাই মিলে একটা মধুর সমস্যার মধ্যে বিরাজ করতেছি। স্যার এখন চাকরি পাওয়া যে মুশকিল, সেটা আমি ভালো করেই জানি। তবে বিষয়টা হচ্ছে যে প্রার্থী প্রতিযোগিতায় যে টিকবে, ভালো করবে, তাকেই তো চাকরিটা দিবেন। আর স্যার আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। না মানে স্কুল কমিটি কইতেছিল ওই চা পানির খরচা, মানে ওই খামটামের ব্যাপার আর কি, বুঝছো না? ক্যান্ডিডেট তো অনেক, আর পোস্ট হলো একটা, ঝামেলা আছে না? তাছাড়া মনে করো বেতন ভালো, কোচিং করতে পারবা, টিউশনি, মেলা ইনকাম। চাকরি এখনো পেলাম না, এর আগে ইনকামের হিসাব শুরু হয়ে গেছে স্যার। আগে চাকরিটা পাই, তারপরে ইনকামের হিসাব হবে। কিন্তু স্যার আসলে আমি আপনার কথাগুলো না এখনো ক্লিয়ার না, একটু যদি ক্লিয়ার করে বলতেন। তোর হাত পা তোমার এমনি বড় হয়েছে, আরে এই জ্ঞান বুদ্ধি দিয়ে ওই ভাইপাতে তুমি টিকবা না। তোমার থেকে ওই আগায় থাকবে দবির মোল্লার ছেলে, চাকরি তারই হবে। দবির মোল্লার ছেলে? দবির মোল্লার ছেলে সম্রাট তো আমার থেকে রেজাল্ট খারাপ, আমার তো ওর থেকে ভালো রেজাল্ট। আরে রেজাল্ট মেধা দিয়ে তো সবকিছু হয় না রে বাবা। তুমি মেধা দিয়ে আগায় রইলা ঠিক আছে, কিন্তু খামের দিক থেকে তো পিছিয়ে আছো। খামের দিক দিয়ে আগায় আছো যে দবির মোল্লা, আরে 7 লাখ টাকা অফার করছে। তার মানে ঘুষ? আপনি ঘুষের কথা বলছেন? এই তো লাইনে আইছো। আরে দবির মোল্লা যদি 7 লাখ দেয়, তাহলে তোমার 7.5 লাখ দেওয়া উচিত না? স্যার আমি এসে যখন দাঁড়ালাম, তখন তো আমি ফোনে আপনার ছাত্রদের সাথে কথা বলতেছিলেন। আপনি তাদেরকে বললেন যে ঘুষ দেওয়া নেওয়া অপরাধ, আর আপনি সেই মানুষ কথার পরেই আমার সাথে এই ঘুষ নিয়েই কথা বলতেছেন, ঘুষ চাচ্ছেন। অদ্ভুত স্যার, খুবই অদ্ভুত। আরে তুমি ঘুষ বলতেছো, এটা চা পানির খরচা, এটা কি আমি নিতেছি? এটা তো নিতেছো স্কুল কমিটি। স্যার বিষয়টা তো একই হলো। আমি শিক্ষকতা পেশা শুরু করব ঘুষ দিয়ে? আমি শিক্ষক হয়ে আমার ছাত্রদের নীতি নৈতিকতা শিখাবো, আর আমি নিজে আমার ক্যারিয়ার শুরু করতেছি ঘুষের মাধ্যমে? এটা কি ঠিক হবে স্যার? হ্যাঁ নীরব, তুমি ব্যাপারটারে নেগেটিভলি নিচ্ছ কেন? ধরো তুমি এই যে স্কুলের উন্নয়নের জন্য ডোনেট করলা, এটা ভাবলেই তো হয়। ডোনেশন? স্যার ওই ডোনেশন, চা খরচ, যাই বলেন না কেন, মিনিং কিন্তু সেই একটাই, ঘুষ। সরি স্যার, আমি শিক্ষকতার মতো এমন মহান পেশাকে কলুষিত করতে পারবো না। শিক্ষকতার মতো এমন মহান একটা পেশাকে, মানে এমন একটা মহান পেশার ভিতরে এখন দুর্নীতি ঢুকে গেছে, এটা ভাবতে না স্যার আমার নিজের কাছে লজ্জা লাগছে যে আমার শিক্ষক আমাকে এই ধরনের কাজের সাথে জড়িত করতে চায়। আমি না স্যার ঘুষ দিয়ে চাকরি করতে চাই না, অন্তত শিক্ষকতার চাকরি আমি ঘুষ দিয়ে করতে চাই না। আমি নিজে ঘুষ দিয়ে শিক্ষকতার চাকরি করে আমি আমার স্টুডেন্টদের নীতি নৈতিকতা শিক্ষা দিব, এটা আমার পক্ষে না কোনোদিনও সম্ভব না। সরি স্যার, এই চাকরিটা আমার প্রয়োজন নেই। আপনি ওই দবির মোল্লার ছেলে সম্রাটকে চাকরিটা দিয়ে দেন। আমার মেধা যোগ্যতায় যেদিন আমার চাকরি হবে সেদিন আমি চাকরি করব। ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। আরে মেধা দিয়ে সবকিছু হয় না রে বাবা, কথাটা শুনে যাও। আবার ভুল বুঝলা। আরে আমি তোমার ভালো চাই বলে তোমার ডাইকে গোপনে কথাটা বললাম। মিষ্টি, দেরি করে আসলা কেন? দেরি করে আসার জন্য সরি। কি হয়েছে, মন খারাপ? হ্যাঁ। কেন, কি হয়েছে? বাদ দাও, ডাকছো কেন বলো? আমাদের বিয়ের বিষয়ে কিছু ভাবলা? ভেবেছি, আর কিছুদিন অপেক্ষা করো। নীরব, আর কত? আমি তো আমার আব্বারে বুঝাইতে পারতেছি না। মিষ্টি, বাচ্চাদের মতো আচরণ করো না তো।
তুমি জানো যে আমি একের পর এক ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। তুমি না বলেছিলে তোমার স্কুলের চাকরিটা হয়ে যাবে, লিখিত পরীক্ষাও ভালো হয়েছে। হ্যাঁ, লিখিত পরীক্ষায় তো আগায় আছি, কিন্তু টাকার অঙ্কে পিছায় আছি। মানে? মানে জানতে হবে না, বাদ দাও। বাদ দিলাম, কিন্তু আমি আব্বাকে কি বলবো? কি বলবো তাকে? একটু বুঝিয়ে বলো। বেকার ছেলের কাছে তো আব্বা আমার বিয়ে দিবে না। দেখো মিষ্টি, আমিও জানি যে কোনো বাবা মাই চাইবে না যে একটা বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে হোক। তুমি আর কয়টা দিন একটু অপেক্ষা করো, দেখো যে আমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে ফেলবো। আমার অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আইতেছে, আব্বা তো এত ভালো পাত্র হাতছাড়া করবো না। আর আমি তোমাকে এত বছর সময় দিলাম, তাও তুমি কিচ্ছু করতে পারলে না। তো কি বলতে চাও তুমি? আমরা প্রেম করি 3 বছর, এই 3 বছরে তুমি কি করেছো? সামান্য একটা চাকরি ম্যানেজ করতে পারলা না? আচ্ছা, তোমার সাথে যখন আমার প্রেম শুরু হয়েছিল তখন তো আমি স্টুডেন্ট, তাই না? তখন তো জানতা, তখন তো প্রেমে তোমার কোনো সমস্যা নেই, তাহলে এখন কেন এত সমস্যা হচ্ছে? আমি কি তখন বুঝেছিলাম নাকি যে তুমি পাশ করার পর 2 বছর এমন ঘুরে বেড়াবা, বেকার থাকবা? বাহ, ভালো তো। মানে প্রেম করার জন্য বেকার ছেলে ঠিক আছে, আর বিয়ে করার জন্য প্রয়োজন চাকরিজীবী ছেলে, তাই না? আজব আজব কথা বলতেছো কেন? বিয়ের পর সংসার কিভাবে চালাবা? আমিও জানি মিষ্টি, বেকার থাকা অবস্থায় কারোই বিয়ে করা উচিত না। আমিও তাই চাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তো সেই জন্য মানে আমার জন্য কি তুমি কিছুদিন অপেক্ষা করতে পারবে না? আরে বাবা, চাকরি তো হাতের মোয়া না যে বললাম আর হয়ে গেল। আর এমন যদি হতো যে আমি ভালো চাকরি করি, তুমি বলতেছো, তোমার পরিবার থেকে বলতেছে, তারপর আমি বিয়ে করছি না, তখন আমাকে একটু কিছু বলতে পারতা। আমার একটা চাকরি হোক, তারপর দেখো আমি বিয়ে করি কিনা, একটু সময় দাও আমাকে প্লিজ। হ্যাঁ, এটা সত্য যে আমি তোমারে ভালোবাসি, কিন্তু আমার আব্বা তো তোমারে মোটেও ভালোবাসে না, তোমারে মোটেও সহ্য করতে পারে না। তুমি আমারে ভুল বুঝো আর নাই বুঝো, আমি তোমারে সাপ সাপ করে দিতেছি, আমি তোমার লেগে আর অপেক্ষা করতে পারবো না। যত দ্রুত পারো চাকরির ব্যবস্থা করো, নয়তো তুমি আমার আর পাইবা না। এখন আমি যাই, কেউ দেখে লাইলে আবার সর্বনাশ হয়ে যাইব। আমিও জানি অভাব থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। চাচা, ওয়ালাইকুম কি? ওয়ালাইকুম হইলো তুমি সালাম দিছো, আমি সালামের উত্তর দিলাম। ফাইজলামি করতেছো? আমি এখানে ফাইজলামি কোথায় করলাম চাচা? ফাইজলামি তো আপনি করলেন। এইবার কিন্তু একটা শর্টকাট দিব, বেয়াদব কোথাকার। চাচা, কি জন্য চটকানা দিবেন আমাকে? রাস্তার মধ্যে খারে মুরব্বী লোকে বেয়াদবি করতেছো, আবার জিজ্ঞেস করো শর্টকাট দিব কেন? চাচা, মাথা ঠান্ডা করেন। আমি তো আপনাকে সালাম দিলাম, এতে আপনি চেতে গেলেন কেন? আরে বাবা, তুমি সালাম দিছো ভালো কথা, আমি সালামের উত্তর দিচ্ছি না। না, আপনি উত্তর দেন নাই। আমি আপনাকে সালাম দিয়েছি, মানে বলেছি আসসালামু আলাইকুম, এর অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি এর উত্তর দিবেন হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, মানে আপনার অথবা তোমার উপরে শান্তি বর্ষিত হোক, কিন্তু আপনি সেটা করেননি। শুনছি টিউশনই করাও, 4-5টা পোলাপান পড়াও, তা এখন কি আমাকে মতো মুরব্বীকেও আবার ক্লাস শুরু করাই দিবা নাই? না চাচা, শিক্ষার আসলে কোনো বয়স নেই। আপনি একটা ভুল করছেন, আমি সেই ভুলটা ধরাই দিলাম মাত্র। অন্যায় করেছি, যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন চাচা। একটা কথা কি জানেন, আমরা যারা ছোটরা আছি, আমরা যদি ভুল করি, আপনারা মুরব্বীরা সেগুলো শিখিয়ে দেবেন, ঠিক করে দেবেন, কিন্তু আপনারা যদি এমন করেন, এটা ভালো দেখায় না চাচা। না, ঠিকই আছে। মানে ঘটনা হয়েছে কি বাবা, বাজারে গিয়ে মাথাটা গরম হয়ে গেছে, দেখো না বাজার না কইরা খালি ব্যাগ নিয়ে ফেরত আসছি। হ্যাঁ, বাজার থেকে ফিরলেন কিন্তু ব্যাগ খালি, বাজার করেন নাই, মানে মাথা গরম। কি কি হয়েছে চাচা? মাথা গরম না করে কি করবো কও? সব কষাই সিন্ডিকেট করে রাখছে। গরুর মাংস করছে 900 টাকা কেজি, চিন্তা করো। কয়দিন আগে এই মাংস কেজি 600 টাকা করে, শালারা সবাই একত্রে সিন্ডিকেট হয়ে গেছে। চাচা, আপনারা কম কিসে? আপনাদের থেকেই তো তারা শিখছে। সিন্ডিকেট শুধু তারা করছে, আপনারা তো কম যান নাই। মানে কি কি কইতে চাও তুমি? কইতে চাই চাচা, আপনারা যারা নিত্যপণ্যের ব্যবসা করেন, আপনারা তো কম যান না। এই একটু ঝড় বৃষ্টি হইলেই দেখা যায় আপনারা চাউল ডাউল নুন সব কিছুর দাম বাড়াই দিচ্ছেন। এই যে প্রত্যেক বছর যখন রমজান আসে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় কেন চাচা? এই রমজান মাসে শুধু প্রয়োজন পড়ে, সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে খেজুর। এই খেজুরের দাম এখন 1200 টাকা, কিন্তু আমি ইন্টারনেট ঘেটে দেখলাম এই খেজুরের ভ্যাট ট্যাক্স সহ দাম পড়ে মাত্র 180 টাকা। এই 180 টাকার খেজুরের দাম কি করে হঠাৎ করে 1200 টাকা হয়ে যায়? শসার দাম, নিত্য প্রয়োজনীয় যা যা আছে, পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে যায় কেন চাচা? এগুলো সিন্ডিকেট না? এগুলো আপনারা করছেন না? দেখো বাবা, এইসব জ্ঞান আমার দিও না। আমি এইসব সিন্ডিকেট মিন্ডিকেটের মধ্যে নাই। আমি আড়তদারি করি, চাউল বেশি, বাস। চাউলের ব্যবসা দাদা, মিনিকেট চাউলের দাম কত? মিনিকেট এখন খুচরায় ধরো যে 85-87, আর পাইকারিতে 80। দাদা, মিনিকেট চাউলের ধান কোনটা? মানে কি কি করতে চাও তুমি?
না মানে হইতেছে চাচা, মিনিকেট নামে তো আসলে কোনো ধান হয় না। আপনারা 35-40 টাকার যে চাউলটা আছে ওইটা কেনেন, ওইটা কেটে চিকুন করে নাম দেন হচ্ছে মিনিকেট। বিষয়টা হচ্ছে কি জানেন চাচা, চাউল ওই 35-40 টাকারই, সাইজে চিকন, নাম মিনিকেট, দাম 85। থিওরি কিন্তু একটাই। তুমি তো আসলেই একটা বেদব পোলা, বেশি জ্ঞান নিয়ে গেছো, বেশি শিক্ষিত হয়ে গেছো, এর লিগে তো চাকরি বাকরি পাও না, বেকার করতেছো। বাজারে গিয়ে এমনি মাজাজটা গরম হয়ে গেছে। আরে বাবা, তোমারে কে কইছে মিনিকেট কিনা খাও? 85 টাকার মিনিকেট তুমি না খেয়া তুমি কম দামি চাল 40 টাকা দামের চাল আছে এটা খাও। আমি তো তোমাকে মানা করি নাই, নাকি আমি জোর করতেছি যে মিনিকেটই খাও, মিনিকেটই খাইতে হইব, নাকি আমি কম দামি চাল বিক্রি করি না? পারলে তোমরা পাবলিকরা সবাই মিললে সিন্ডিকেট হয়ে যাও, তোমরাও কিনবা না, আমরাও বেচুন না। পাবলিক না কিনলে মাল বেচবো কার কাছে? এমনিই সব ভালো হয়ে যায়। পারলে এই কথাটা পাবলিকরে বুঝাও। জি স্যার, আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। মা, ও মা, ঘুমাই গেছো নাকি? না রে বাজার, ঘুমাই নাই। আগে ঔষধ খাবা, তারপরে ঘুমাবা। হ্যাঁ বাবা, ওষুধ খাইয়ে দেবো। বাবা তুই রাতে ঠিক মতো খাইয়ে নিস। খাবো মা, খাওয়ার পর একটু পড়তে বসবো। পরশুদিন ব্যাংকে একটা লিখিত পরীক্ষা আছে। বাবা আমি একটা কথা কইতে চাইছিলাম। কি কথা মা? কইছিলাম কি, আমাকে ওই বটতলার জমিটা আছে না, ওই জমিটা বিক্রি করে দে। কি ব্যাপার মা, মানে হুট করে জমি বিক্রির কথা আসলো কেন? তুই চাকরি নিলে না ঘুষ লাগবো, মেলা টাকা ঘুষ দিতে হইব, এত টাকা কই পাবি তুই? তাই কইছিলাম ওই জমিটা বিক্রি করে টাকাগুলো রাইখা দে ঘুষ দেওয়ার জন্যে। মা, ঘুষ ছাড়াও চাকরি হয়। কে বলছে ঘুষ ছাড়া চাকরি হয় না? এই যে এত মানুষ যে চাকরি করে, সবাইকে ঘুষ দিয়ে চাকরি করে? মেধার যোগ্যতা অনেকে চাকরি পায়, আর ঘুষ দেয় কারা জানো মা? যাকে আত্মবিশ্বাস নাই। আমি একদিন আমার মেধার যোগ্যতা চাকরি পাবো মা, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। পাগল পোলা কি কয়, মায়ের কাছে কোনদিন দোয়া চাইতে হয়? মায়ের দোয়া তো সবসময় সন্তানের উপরেই থাকে। ও বাবা, আমার ওষুধ শেষ হয়ে গেছে, মনে হয় আর একদিন যাইব। ঠিক আছে মা, আমি কালকে যখন টিউশনিতে যাব তখন আমার বইলে দেবো, আমি সদর থেকে নিয়ে আসবো। কেন বাবা, সদরে যাবি কেন? আমাকে ওই এলাকার ফার্মেসিতে ওষুধ নাই? থাকবে না কেন? মানে আমাদের এখানে যে ঔষধের পাতা 120 টাকা, সদরে সে ঔষধের পাতার দাম হচ্ছে 160 টাকা। এখানের থেকে ওইখানে একটু কম। এসব কি কইতেছস? একই ওষুধ নাকি আবার ভেজাল আছে? না মা, ভেজাল না, ঔষধ একই। আসলে হয়েছে কি জানো মা, ঔষধের গায়ে তো এমআরপি বা মূল্য তালিকা থাকে না, এই জন্য কোন ঔষধের কি দাম এইটা আমরা জানি না। আমরা ঔষধ ব্যবসায়ীদের কাছে জিম্মি। যদি ঔষধের গায়ে লেখা থাকতো কোন ঔষধের কত দাম, তাহলে আমরা জানতে পারতাম। জানো মা, ঔষধ তো জীবন মরণের ব্যাপার, তাই মানুষ যাই না ও হইচই করে না। মাঝে মাঝে কি দেখি জানো, অনেক মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসে, লেখা থাকে 1 মাসের ঔষধ, কিন্তু কেউ 7 দিন বা 15 দিন নিয়ে যায়। কেন জানো? ওষুধের এত দাম, কিনবে কিভাবে? কি আর করবি বাবা, এটা তোর মাছের বাজার না যে দামাদামি করে কিনবি। রাত অনেক হয়েছে, একটা কাজ করো, তুমি ঔষধ খেয়ে ঘুমাও, আমি একটু পড়তে পারবো। শোন বাবা, বেশি রাত জাগিস না, রাত জাগলে তো অসুস্থ হয়ে পড়বি। রাখবো না মা, তুমি রাত জাগো না, তুমি ঘুমাই যাও। তোর দে, তোর ওষুধ দিতে হবে না, আমি খাইতে পারবো। দে। আচ্ছা ঠিক আছে মা, বেশি রাত জাগো না, ঘুমাই যাও। আচ্ছা ঠিক এই যে আছে। পানি আছে, আর কিছু লাগলেই তুমি আমার রাতে ডাক দিও। আচ্ছা ঠিক আছে। আরে ভাই কি, আরে ভাই আরে ভাই টানতেছেন কেন? আরে কি এভাবে এখানটা নিয়ে এসেছেন কিসের জন্য? ভাই আপনি হাসপাতালে হাওকা শুরু করছেন কেন? কি সমস্যা আপনার? আরে ভাই আমার আম্মা অসুস্থ। আপনার মা অসুস্থ ভালো কথা, তারা হাসপাতালে নিয়ে আসেন, ভর্তি করায়া দেই। আমি একা মানুষ, আমার মার এখানে আনা যাবে না। ডাক্তার সাহেব এর আগেও আমার বাড়িতে গেছে, আপনি তার একটু বলেন, সে বললে আমার সাথে আমাদের বাড়িতে। প্লিজ ভাই একটু বলেন না যাইয়া। কিন্তু সমস্যা হইতেছে ডাক্তার সাহেব এখন চেম্বারে তো নাই। নাই মানে? আরে বুঝুন না কেন, আজকে সরকারি ছুটির দিন না। সরকারি ছুটি তো কি হয়েছে? কি হয়েছে মানে? তিনি একজন সরকারি কর্মকর্তা না, এই সরকারি ছুটির দিন তিনি কেন হাসপাতালে আসবেন? রোগ বালাই কি ছুটির দিন দেখে আসে? রোগ তো যে কোনো সময় আসতে পারে, এর জন্য ছুটির দিন কি শুক্রবার আর শনিবার কি? এটা শুক্রবার শনিবার আসলে সরকারি হসপিটালে ডাক্তারও থাকে না, এই দিন যদি মানুষ অসুস্থ হয় তখন কি অবস্থা হবে? তখন কারা দেখে এই রোগীগুলো? কারা দেখে? না হলে কম্পাউন্ডাররা, না যারা ইন্টার্ন করতেছে তারা দেখে। এটা কি ঠিক বলেন? শোনেন, আমরা ডাক্তারদের সাথে থাকতে থাকতে হালকা পাতলা চিকিৎসাবিদ্যা শিখা নিছি। এতে ধরেন ওই যে জ্বর সর্দি কাশি, ওই টুকটাক ছেঁড়া কাটা, এগুলো আমরা মোটামুটি করতে পারি। আমার কোনো অসুবিধা নাই এতে। অবশ্যই অসুবিধা আছে। এই যে কয়দিন আগে আপনি টিভিতে দেখেন নাই,
একটা বাচ্চা ছেলেরে শূন্যতে খাতনা করতে গিয়ে তারা মাইরে ফেলাইছে। ঠিক মতো তার এই ছোট্ট একটা কাজ এটা করতে পারে না, তো গ্রামের হাজাম রকম এই জিনিসটা ভালোভাবে করে। আপনাদের মতো যারা বোঝে না, না বুঝেই কাজটা করে, তাদের জন্য মারা যায়। কি বাচ্চাটা রক্তক্ষরণের ভিতর মারা গেল। আচ্ছা উত্তেজিত হয়েন না, স্যার যদি চেম্বারে থাকতো তাহলে আমি কল দিয়ে এখানে নিয়ে আসতাম। তিনি গাজীপুরে একটা ক্লিনিকে সপ্তাহে 3 দিন রোগী দেখে, ওইখানে গেছে। অথচ তার ডিউটি কিন্তু এই হসপিটালে। আরে ভাই, সে ডাক্তার হলে তো মানুষ নাকি, তার কি ছুটির দরকার হয় না? অবশ্যই দরকার হয়। সে ছুটি নিয়ে যদি বাড়িতে রেস্ট করতো মেনে নিতাম, সে তো রেস্ট করছে না, সে তো অন্য এক জায়গায় সেবাদান করছে। ভাইরে বোঝার চেষ্টা করেন, এ কথা আমার বলে তো লাভ নাই। জানি লাভ নাই, কিন্তু সাইফুল ভাই আপনি কি জানেন যে কিছু কিছু পেশা আছে এখানে ছুটি বলে কোনো শব্দ নাই। যেমন পুলিশ, ডাক্তার, তাদের ছুটি বলে কোনো শব্দ থাকার কথা না। হ্যাঁ, এক জায়গায় ডিউটি করতে গিয়ে, এক স্টেশনে ডিউটি করতে গেলে একজন ডিউটি করবে, এর পরবর্তী সে ছুটি দিলে আরেকজন এসে ওখানে বসবে, কিন্তু একদম পুরোপুরি ডিউটি ফাঁকি দেওয়ার মতো জায়গা নেই। তাদের জন্য 8 ঘন্টা ডিউটি না। আর সাংবাদিক আছে, তাদেরও কিন্তু 8 ঘন্টা ডিউটি না, তাদেরও সবসময় ডিউটি পালন করতে হয়। তারা যদি নিজেদের ডিউটিতে অবহেলা করে তাহলে দেশ ও জাতির অবশ্যই ক্ষতি হবে। আর ভাই, তো জ্ঞান দিয়ে লাভ নাই, আপনি বাসায় যান। বাসায় যায় আগামীকাল খালামারে নিয়ে আসেন। স্যার কাল 3টার পর থেকে হাসপাতালে থাকবে। আর বেশি অসুবিধা হলে আমার একটা ফোন দিয়েন, আমি তো আসি, যা দেখে আসবো না। ধরেন, নেন আমার নাম্বারটা নেন। এই ডাক্তারি পেশা যদি এত সহজ হইতো তাহলে প্রত্যেক বছর হাজার হাজার ছেলে মেয়ে এত কষ্ট করে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতো না। 6 বছর লেখাপড়া শিখে ডাক্তার হইতো না, তারা আপনার মতো বড় বড় ডাক্তারের কাছে কম্পাউন্ডার হয়ে তারা ডাক্তার হয়ে বেরোতো। আমার নাম্বারটা সাথে রাখলে বিপদ আমাদের কাজে লাগতো। ভালো কথা কারো ভালো লাগে না। বাপের পোস্টার নিজে লাগাইছি। আব্বা, পুরা এলাকা পোস্টারে ভরায় ফেলাইছি আব্বা। পরে কথা বলি। মিষ্টি, ও মিষ্টি, মিষ্টি মিষ্টি মিষ্টি। আরে ধুর মিয়া, গায়ের উপরে এসে পড়তেছেন। না না, গায়ের উপরে উঠবো কেন? জিজ্ঞাসছিলাম কই যাও। আমি কই যাই সেটা জানি না, আপনি কি করবেন? আরে প্রিয় মানুষের খোঁজ খবর নিতে হয়। তাইলে আপনি আপনার প্রিয় মানুষের খবর নেন, আমার খোঁজ নিতেছেন কেন? ওরে বোকা মেয়ে, বুঝে না, তুমি তো আমার প্রিয় মানুষ। আমার সাথে একদম ফাইজলামি করবেন না, ফাইজলামি আমি একদম পছন্দ করি না। তোমার কেমন জানি গরম করাইর মতো লাগতেছে, আর মনে হইতেছে আমি 2-3 ফোঁটা পানি দিছি আর তুমি ছাপ করে উঠতেছো। ওই গরম করাইতে হাতে যে কোনো সময় ছেঁকা লাগবে, সাবধানে কথা বলেন। রাগলে যে তোমারে কোন লেভেলে সুন্দর লাগে তোমারে বুঝাইতে পারবো না। এই, আপনি সবসময় আমার পিছনে লাগিয়ে থাকেন কেন? কারণ আমি পিঁপড়া, তুমি মিষ্টি। মিষ্টি যতই ঢাইকে রাখুক আর লুকায় রাখুক, পিঁপড়া গন্ধ পাবেই, পিঁপড়া টের পেয়ে যাবেই। এখন এই পিঁপড়া এই মিষ্টির বয়াম বাইয়া 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 থাপ্পড় তুমি একদম। তো জেদি মাইয়ারে, তো জেদি মাইয়াই তো আমার পছন্দ। মনটা চাইতেছে তোমার জেদের কলসিটে বাড়ি দিয়া। এখানে কি হইতেছে দেখো না, আমার একা পায়ে আজেবাজে কথা কইতেছে। কি ব্যাপার রতন, তোর সমস্যা কি? অত্র এলাকার একমাত্র মেম্বারের ছেলে এলাকার স্বনামধন্য একজন ব্যবসায়ীর মেয়ের সাথে কথা বলতেছে, সেখানে সমস্যার কি আছে? ও কি বললো মাত্র আমারে? তুই না করে একা পায়ে আজেবাজে কথা বলতেছিস? ভুল ভুল ধারণা তার। আমি কথাগুলো নর্মাল ভাবেই বলছি, তার কাছে মনে হয়েছে আজে বাজে। এই যে তুই এখন যে আমার সাথে কথা কইতেছিস, আমার কাছে মনে হইতেছে তুই আজে বাজে কথা কইতেছিস, কিন্তু নীরব তুই দেখ, তুই কিন্তু নর্মাল ভাবে কথা কইতেছিস। রতন, তুই এই এলাকার ছেলে হয়ে এই এলাকার মেয়ে রিপ্রেজেন্ট করতেছিস। রিপ্রেজেন্ট করলে না কখনো পুরুষ হওয়া যায় না। নারীকে সম্মান করাই হচ্ছে আসল পুরুষত্ব। নারীকে সম্মান দেওয়া শেখ। আমি তো সম্মান দিতেই চাই, আমিও তো চাইছিলাম তার পায়ে হাত দিয়ে সালাম করে তার সম্মান দেই, কিন্তু কাছে ঘেসতে গেলে কয়েক আমি নাকি গায়ে হাত দিতে চাই। আচ্ছা, সম্মান দিতে হইলে তো তার পায়ে হাত দিতেই পারি আমি, তাই না? দিতে পারি না? কিরে মিষ্টি, তুই এখানে কারে কি করতেছস? বাড়ির যাসতে? আরে আরে, লাগবো না লাগবো না। আর তুমি রতন না, আমাকে মসজিদ মেম্বারের ছেলে না? জি, অত্র এলাকার একমাত্র হীরার টুকরা ছেলে, মসজিদ মেম্বারের একমাত্র পুত্র রতন। তা তোমরা এই রাস্তার মধ্যে ধরে জটলা পাকাইছো কেন? চাচা, এই হারামজাদা, এই তুমি চুপ থাকো, তোমার কিছু জিজ্ঞেস করি নাই। আব্বা, রতন আমার উল্টা পাল্টা কথা কইছে। যা তুই বাড়ি যা, আমি দেখতেছি। যা। চাচা, আব্বা বলতেছিল ওই যে সামনে যে দোকান মালিক সমিতির নির্বাচন, ওইখানে সভাপতি পদে আপনারে দাঁড়াইতে, আপনি ছাড়া নাকি যোগ্য আর কাউকে সে দেখে না। কি বলো, মজিদ ভাই কথা বলছে? জি বলছে, গত রাত্রে খাইতে বসে বলছে, আমারে ডাক দিছে, রতন বাবা কাছে, আমি কাছে গেছি, বসছি, তারপরে বলতেছে এখন যে সভাপতি আছে সে একটু পাকনা কিসিমের, তারে আব্বা খুবই অপছন্দ করে। আব্বা চায় আপনার মতো একজন শান্ত শিষ্ট লোক হোক বাজার কমিটির সভাপতি। চাচা, এই রতন মিষ্টিরে একা পেয়ে আজেবাজে কথা বলছে, ইফটিজিং করছে, আর আপনি ওর সাথে এত হাসি মুখে কথা বলতেছেন, আর কানের উপরটা বসাই দেন না। এই তুমি চুপ থাকো তো, তুমি একটু বেশি করো, সব বিষয়ে তুমি একটু বেশি বাড়াবাড়ি করো। সব আইনে শিক্ষা দেওয়া, জ্ঞান দেওয়া হইলো তোমার কাজ। 2 কলম লেখাপড়া শিক্ষা, বিরাট পণ্ডিত মনে করো, আর সবাই বকলম। চাচা, মিষ্টি লোকে আমি কি কথা বলতে পারি না অত্র এলাকার ছেলে হিসাবে? অবশ্যই 100 বার পারো, ও তো তোমার বোনের মতো। কি বলেন? চাচা,
আরে রতন রীতিমতো মিষ্টিকে রাস্তায় আটকাইয়া। এই তুমি থামো, ইয়াং পোলাপান এরকম তো ভুল ত্রুটি একটু একটু করবোই। আচ্ছা বাবা, তোমার আব্বা এখন কোথায়? বাড়িতে? এই সময় তো আব্বা বাড়িতেই থাকে, একবার যাবেন নাকি? সরাসরি বৈশা পুরো ব্যাপারটা আলাপ আলোচনা করে নিলেন। না, ঘটনা হইলো আমি সভাপতি হইতে চাই না। তারপর মসজিদ ভাই যখন বলছে না করি কেমনে, বাড়িতে থাকলে একটু আলাপ করতাম আর কি। চলেন যাই। এই বেকার যুবক, সরো তুমি। কি একটা অবস্থা, নিজের মেয়ের রাস্তা যারা উত্তপ্ত করে সেদিকে নজর নাই, সবে বাজার প্রগতি সভা। স্যার কি বাড়িতে আছেন? স্যার স্যার কি বাড়িতে আছেন? স্যার আমি নীরব, একটু বাইরে আসেন। জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নীরব, তাহলে তুমি ওই বিষয়ে রাজি আছো নাকি? এই জন্য আসছো? কোন বিষয়? আরে 7.5 লাখ স্কুলের শিক্ষকের চাকরি। না স্যার, আমি মানে ওই বিষয়টা তো সেদিন আপনাকে না বলে দিয়েছি, ওটা কখনো হ্যাঁ হবে না। তাহলে কি জন্য এত রাতে আমার বাড়িতে আসছো? এটা আপনি কি করেছেন? কি কোনটা কি করছি? মানে আমার স্টুডেন্ট সুমন, মানে আপনার স্কুলের ছাত্র, আমার কাছে প্রাইভেট পড়ে। এটা হচ্ছে তার অঙ্কের খাতা, আপনি তাকে ফেল করিয়েছেন। আপনি তাকে ফেল করিয়েছেন কেন? হিসাবে ভুল করছে তাই ফেল করছে। এমন তো হওয়ার কথা না, আমি নিজে তো এই খাতা দেখেছি, সেখানে তো সে 58 মতো নাম্বার পায় আমার হিসাবে, কিন্তু আপনারা তাকে স্কুল থেকে দিয়েছেন 31 নাম্বার, মানে ফেল করিয়েছেন। কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না এটা কারণ কি। তোমার হিসাবে তো স্কুল চলবে না, স্কুল চলবে স্কুলের নিয়মে। তুমি যদি এতই ভালো মাস্টার হবা তাহলে তোমার চাকরি হয় না কেন? এখানে তো আমার চাকরির বিষয় আসতেছে না। সুমন বলল যে আপনাদের স্কুলের ভিতরে নাকি একটা অলিখিত নিয়ম হয়েছে, আপনাদের স্কুলের ছাত্র আপনাদের স্কুলের শিক্ষক বাদে বাহিরের কোনো শিক্ষকের কাছে যদি প্রাইভেট পড়ে তাহলে আপনার নানার অজুহাত দিকে তাকে ফেল করাই দেন, না হলে মার্ক কম দেন। এটা কি ঠিক স্যার? আচ্ছা, তার আগে তুমি কও এই খাতা তুমি কোথায় পাইছো? আমি তো এই খাতা তোমার দেখার জন্য দেই নাই, দিছি তার বাপ মাকে দেখার জন্য। যদি সুমনের ব্যাপারে কোনো কথা থাকে তার বাপ মা এসে কবে, তুমি কেন? আমি তো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে কোনো কৈফিয়ত দেবো না। এই যে তোমার এত পেশাল শুনতে আমার ভালো লাগতেছে না, মাথায় মেলা কাজ, অনেক রাত হয়ে গেছে, যাও বাড়ি যাও। স্যার আপনারা ভালো করেই জানেন সুমনের মা বাবা অশিক্ষিত, আপনার শিক্ষার মায়ের ব্যস্তটা সে বুঝবে না, আর সেই সুযোগটাই নিচ্ছেন। ভালো সুযোগের সদ্ব্যবহার। ফুল বোকার মতো একটা কথা হয়ে গেল, ফুল বোকা। আরে ওই জন্যই তো স্কুল খাতা পাঠাইছে তার বাবার কাছে, যে তারা বুঝতে না পারে। মিষ্টি তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। কি সমস্যা? ওই সমস্যা, মিষ্টির গন্ধে পিঁপড়া চলে আসছে, এনে সমস্যার কি আছে? এখন এই পিঁপড়া মিষ্টিগুলা চাইটা চাইটা খাবে। তোরে কিন্তু এখন জুতা দিয়ে পিটাবো। জেদি মাইয়া আমার খুব ভালো লাগে। জেদ না থাকলে না মাইয়া করে লাশের মতন মনে হয়, আর জেদ থাকলে তার লগে যদি আবার সুন্দরী মাইয়া হয় তাহলে তো কোনো কথাই নাই। এখন কিন্তু আমি লোক ডাকবো বলে দিলাম। সেই সুযোগ তো আমি তোরে দিব না, সেই সুযোগ তুই পাবি না। এই এই চল 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 আই যা। ওর এত বড় সাহস, ওই আমার মেয়ের শরীরে হাত দেয়। চাচা সে তো মেম্বারের ছেলে, সমস্যা কোথায়? আরে মেম্বারের ছেলে হোক নাহলে চেয়ারম্যানের ছেলে হোক, ওর আমি ফোন করে বললাম। চাচা মাথা গরম করবেন না, ইয়াং পোলাপান এমন একটু আধটু তো করতেই পারে। আপনি না সেদিনকে বলছিলেন, আর আপনি যদি সেদিন উচিত বিচারটা করতেন, উচিত শাসনটা করতেন ওর, তাহলে আজকে এই দিনটা দেখা লাগতো না। আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, আমি যদি ওই সঠিক সময় ওখানে না আসতাম তাহলে মিষ্টির কি হতো? শুধুমাত্র ক্ষমতার লোভে আপনি অন্যকে দেখেও দেখেন নাই, শুধুমাত্র দোকান মালিক সমিতির সভাপতি হবেন বইলা নিজের মেয়ের অপমান দেখেও না দেখার ভান করছেন। আরে আপনার মতো অনেকেই আছে চাচা, যারা শুধুমাত্র ক্ষমতার লোভে অন্যায়কে দেখেন না, দেখেও না দেখার ভান করে। নীরব আসি চাচা, আসসালামু আলাইকুম।
আপনার বকাঝকা করলে আমার সাথে এগুলো আজকে আর হতো না। আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলাইছি বাবা, আমি ভুল করে ফেলাইছি, আমি বুঝতে পারি না। নীরব নীরব আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে ক্ষমতার লোভ মানুষকে কিরকম অন্ধ করে ফেলায়। মা 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 কি হয়েছে তোমার? ও মা, তোমার কষ্ট হচ্ছে খুব? দাঁড়াও, আমি 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 ডাক্তারে কল দিচ্ছি, আমি ডাক্তার একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো, একটু মা, একটু একটু ধৈর্য ধরো। হ্যালো, ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা খুব খারাপ। আরে আরে ডাক্তার সাহেব ঘুমাইতেছে, মাত্র আসছে, সে এখন রেস্ট নিতেছে। আপনি একটা কাজ করেন, আপনি কালকে সকালে আসেন। সাইফুল ভাই, আপনি ওই দিনের ব্যবহারের জন্য আমার উপর রাগ করেন, আমি আপনার পায়ে ধরি সাইফুল ভাই, আপনার সাথে দেখালে আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। আপনি ডাক্তারকে একটু কথা বলার ব্যবস্থা করতে, আমার মায়ের অবস্থা খুব খারাপ ডাক্তার সাহেব। আপনার কথা শুনে মনে হইতেছে অবস্থা খুবই ভয়াবহ। আপনি একটা কাজ করেন, আপনি আপনার আম্মারে হাসপাতালে নিয়ে আসেন, আমি ডাক্তারে ডাকতেছি, হে যদি ঘুম থেকে উঠে তাহলে তো ভালো, আর না উঠলে হাসপাতালে একজন ইন্টার ডাক্তার আছে, আমি হেরে কইতাছি। হ্যাঁ, তাতে চলে আসেন। হ্যাঁ জি সাইফুল, থ্যাংক ইউ। আমি আমার মাকে নিয়ে আমি এখনই আসতেছি। মনে হয় আসলে সে বিপদে পড়ছে, না হয় এভাবে মাপ চাইতো না। ও মা, মা একটু ধৈর্য ধরো মা, আমি 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 তো একটা ভ্যানের ব্যবস্থা করেছি, তোমার এখন হসপিটাল নিয়ে যাও মা, একটু একটু। তুই এরকম দুষ্টামি করিস না ভাই, যে কোনো সময় গায়ে আগুন ধরে যাবে। তোর হাতে ডিজেলের বোতল, আমার গায়ে ডিজেল মাইরে রাখছিস তুই। তোরে কি আমার চেহারা দিয়ে মনে হয় আমি দুষ্টামি করতেছি? আর তোর এই গাছের সাথে বাইন্দে তোর গায়ে ডিজেল ডালতে কিছু না জানোস? তোর এইখানে আমি পোলাই মারবো এই জন্য। নীরবে, আমি এলাকার মেম্বারের পোলা, আমার কিছু হইলে আমার বাপে কিন্তু পুরো এলাকা আগুন ধরাই দিবে। পুরো এলাকা আগুন ধরাই দেবে? আমিও দেখতে চাই তোর বাপ কেমন করে পুরো আমার পোলার লগে কি সমস্যা কি? আমার পোলার গাছের সাথে বাঁধছে কে? কার এত বড় সাহস? আমি কিন্তু কাউকে ছাড়বো না কয়ে দিলাম, আমি জ্বালায়া দেবো, আগুন জ্বালায়া দেবো কয়ে দিলাম। আব্বা, আমি বাইরে হয়েছিলাম ঘুরতে, বন্ধুকে লগে গুরমুচ হয়ে সুরমা দিয়ে বাইরে হয়েছে, এই আমার পোলা আমার তুইলা লয়েছে। আব্বা এখন গায়ে ডিজেল ডালছে, আমার বলে আগুন ধরাই দিবে। আব্বা শুনছেন তো আপনারা? শুনছেন? আপনারা কিন্তু সাক্ষী থাকবেন কয়ে দিলাম, আপনারা সাক্ষী থাকবেন। ঘটনাটা কি হয়েছে বাবা নীরব? তুমি এরকম পাগলামি করতেছো কেন? এই রতনের আমার মায়ে মরছে। এই, এটা তুই কি কইলি? হ্যাঁ, খালাম্মার হায়াত আছে না, ঠাস করে মরে গেছে, আমার কি দোষ? ওই কি বুঝাইতেছ তুমি? কি বুঝাইতে চাইতেছ? আমার পোলা কি তোমার মার গলা চাপা ধরে মেরে ফেলাইছে, এটা বুঝাইতে চাইতেছ? সেদিন আমার মা অসুস্থ হয়ে মারা গেছে, সেদিন রাতে আমার মা যখন অসুস্থ হয়ে যায়, আমার মায়ের আত্মচিৎকার শুনে আমি গেছিলাম ভ্যান আনতে, অথচ আপনার ছেলে রতন এই এলাকার প্রত্যেকটা ভ্যান নিয়ে আপনার নির্বাচনী প্রচারের জন্য প্রত্যেকটা ভ্যান সাজাচ্ছিল, মাইক বাজাচ্ছিল। আমি এত করে হাতে পায়ে ধরলাম, ভাই আমার মা অসুস্থ, আমার মা নিয়ে হাসপাতালে যাবো, আমার একটা ভ্যান একটু দিল না, আমার ধাক্কা মেরে ওইখান থেকে পাঠাই দিছে। আর কি জানেন, মাইক বাজাচ্ছিল নির্বাচনী প্রচারের খুশিতে, এই মাইকের শব্দে আমার মা আমার শেষ সময় 3 বার কল দিছে। আমি না একটাবার আমার মায়ের ফোনটা ধরতে পারি নাই, আমি শেষবারের জন্য আমার মায়ের কথাটা শুনতে পারি নাই। আমার মা একা একা ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় ছেলের নাম নিতে নিতে বইরে গেল। এর জন্য আমি একটা ভ্যান পাই নাই, কাছে থেকে আমার মা মরে গেছে। তাই তো বলি, আমার লগে কথা বলার পর আপনি রোগী নিয়ে হাসপাতালে আসেন না। হাসপাতালে যাব কি জন্য? ঠিক করবো হাসপাতালে গিয়ে? আমার মায়ের চিকিৎসা হবে ওইখানে? আছে একজন, আমাদের গ্রামের হসপিটালে একজন ভালো ডাক্তার আছে? নাই। যারা আসে কয়দিন পরেই বদলি হয়ে বড় বড় প্রাইভেট ক্লিনিকে চলে যায়। কারণ আপনাদের ওখানে গেলে আমার মারে নিয়ে চিকিৎসা করাইতেন কারা? হ্যাঁ, আপনাদের মতো কম্পাউন্ডার নার্স আমার মায়ের চিকিৎসা করাইতো, তাতেও তো কোনো লাভ হইতো না, আমার মায় বাঁচতো না। আসলে আমাদের এখানে তেমন আধুনিক সুযোগ সুবিধা নাই তো, তাই স্যাররা থাকতে চায় না। যদি বড় বড় ডাক্তাররা থাকতো তাহলে না সুযোগ সুবিধা আসতো, কেউ তো থাকতে চায় না। যারা আসে 2 দিন পরে বদলি হইয়া ওই প্রাইভেট ক্লিনিকে চলে যায়, শহরের বড় বড় ক্লিনিকে। আর ওইখানে গিয়ে সরকারি হসপিটালে কি চিকিৎসা করাবে? সবাই তার প্রাইভেট চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত। আর বড় বড় ডাক্তাররা যদি হসপিটালে থাকতো, তারা রিকোজিশন দিলে না আমাদের হসপিটালগুলো উন্নয়ন হতো। আর আমাদের মেম্বার চেয়ারম্যানদের কথা কি বলবো, তারা তো ভালোই আছে, তাদের ছেলেমেয়েরা অসুস্থ হইলে তারা তো শহরে চলে যায়। তো গ্রামের উন্নয়নটা হবে কিভাবে? সম্ভব বলতে পারেন?
আসলে আমি কিন্তু এমপি সাহেবের সাথে দেখা কইরা রিকোজিশন দিছিলাম, কিন্তু কিন্তু বরাদ্দকৃত যে টাকা পয়সা ছিল উন্নয়নের জন্য সবকিছু আপনারা স্থানীয় প্রশাসন আত্মসাৎ করলেন, তাই তো? দেখো নীরব, আর যাই বলো আমি সবকিছু মাইনা নেবো, কিন্তু প্রশাসনের নামে দুর্নাম করবে না, সেটা কিন্তু আমি মাইনা নেবো না। মিথ্যা অপবাদ দিচ্ছি? আরে আমাদের গ্রামের স্কুলটাকে পর্যন্ত আপনারা দুর্নীতির আখড়া বানাই দিচ্ছেন। সেই জায়গাটাকে রক্ষা দিলেন না, মানে শিক্ষা ব্যবস্থাকে আপনারা রক্ষা দিলেন না। এই যে স্যার, আপনি শেষ পর্যন্ত দুর্নীতির পক্ষে চলে গেলেন। স্কুলে শিক্ষক নিয়ে দিয়েছেন ঘুষ নিয়ে, আর সেই শিক্ষকদের পড়াতে বলবেন যে ঘুষের বিরুদ্ধে কথা বলা শিখাবেন, স্টুডেন্টকে বলবেন যে ঘুষ দিবেন না, দুর্নীতি করবেন না। আর দুর্নীতি করেই যখন আপনারা প্রথমে স্কুলে শিক্ষক নিয়োগ দিচ্ছেন, আর তাদের থেকে ভালো কি আশা করেন? তারা কি শিক্ষা দেবে এই জাতিকে? এই জাতি কোনোদিন এই ধরনের শিক্ষকের কাছ থেকে শিক্ষিত হতে পারবে না। মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক, দেশ গড়ার ভিত এইখান থেকে স্থাপন হয়। আর সেই জায়গাকে যদি আপনারা দুর্নীতির আখড়া বানান, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখছেন? আপনাকে তো অনুরোধ করি, শিক্ষা খাতটাকে আপনারা বাদ দেন, সুস্থ রাখেন। বাবা নীরব, তুমি মাথাটা ঠান্ডা করো। ভুল আমাদেরই হয়েছে, আমরাই ভুল করছি। আমি তোমারে কথা দিলাম, যোগ্য যে তারই চাকরি হবে, নিশ্চিত থাকো। ঠিক আছে, আমি মানলাম যে আমার মায়ের হায়াত ছিল না, আমার মা মারা গেছে, কিন্তু আমার মা আমার চাকরিটা দেখে যেতে পারলো না। আমি তো যোগ্য ছিলাম স্যার, যোগ্য ছিলাম না? আমার কত স্বপ্ন ছিল আমার মা আমার চাকরিটা দেখে যাবে। আমার মায়ের চাকরি দেখা তো দূরের কথা, আমার মা শেষ সময় এসে সঠিক চিকিৎসাটা পর্যন্ত পাইল না। এসব দুর্নীতি না কেউ দেখে না। আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ দুর্নীতি হয়, এই দুর্নীতি আমরা সবাই দেখে না দেখার ভান করি। আপনি, আপনারা, আমরা সবাই না চোখ থাকি তো অন্ধ। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা চোখটা খোলেন, চোখটা খোলা রাখেন, দেখে না দেখার ভান করেন না, তাহলে আমাদের সমাজের উন্নয়নটা আমরাই দেখতে পাবো। আপনারা কেউ চোখ থাকি তো অন্ধ হয়ে থাকেন না, আপনাদের কাছে অনুরোধ।